আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুক্রবারের সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আর সকাল সকাল উঠেছি আজকে, আর তাড়াতাড়ি করে নাস্তাটা বানিয়ে নিয়েছি। আর আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, তো ওকে রেখেই আমি আর আরহামের বাবা দুজনে কি নাস্তাটা করে নিয়েছি। এরপর আমি রুমগুলো গুছোতে চলে এসেছি, কারণ রুমগুলো একদম অগোছালো হয়ে আছে। সেগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে আবার দেখা যাচ্ছে যে দুপুরের রান্নাটাও আজকে তাড়াতাড়ি শুরু করতে হবে, যেহেতু আজকে জুম্মার দিন। তো এমনিতে টুকিটাকি কাজ করছি ঠিকই, কিন্তু মনে কেন যেন শান্তি পাচ্ছি না। আসলে এখন দেশের যে অবস্থা চলছে, এখন মনে হচ্ছে না যে কোনো সাধারণ ব্যক্তি তার মন ভালো আছে বা সে শান্তিতে আছে। আসলে সেটা সম্ভবই না। আমরা হয়তোবা সেই জায়গাতে নেই, কিন্তু তাদের জন্য কিন্তু প্রতিনিয়তই আমাদের মন কান্না করছে। তো আসলে এমন কিছু ছবি দেখেছি, যেই সব ছবি ভিডিও এগুলো দেখে কিন্তু মনে আসলে শান্তি পাচ্ছি না যে আমরা আসলে কি করতে পারি তাদের জন্য। আসলে এখন কোনো কিছুই করা সম্ভব না। এক আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের করার কিছুই নেই। আমরা করলে সেটুকুই করতে পারি, বা তাদের জন্য একটু সাহায্য আর সহায়তা তাদেরকে পাঠিয়ে দিতে পারি। তো যে যতটুকু পারবো ইনশাল্লাহ করার চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করি যেন সব কিছু আবার আগের মতো সব ঠিক হয়ে যায়। এর থেকে তো বেশি কিছু আসলে চাওয়ার নেই এই পর্যায়ে। আজ যেহেতু শুক্রবার ছিল, এজন্য ভেবেছিলাম যে ভালো কিছু একটু রান্না করব, কিন্তু আসলে মন একদমই ভালো নেই। তো এই জন্য আজকে একদমই নর্মাল খাবার টাবারই রান্না করছি, খুব বেশি কিছু করছি না। আসলে বেঁচে তো থাকতে হবে, সেজন্য তো খেতে হবে, তাই জন্য আসলে টুকিটাকি রান্না করে নিচ্ছি। আসলে রান্না করছি আর এখানেও ভাবছি যে আমরা তো ঠিকই খুব আরামে কিন্তু রান্না করছি, খাওয়া দাওয়া করব, কিন্তু ওদিকে কত মানুষ আছে, দেখা যাচ্ছে একবেলা তো তারা ভাতও খায়নি এখনও। তো এইসব চিন্তা করলে আসলে কি কোনো সাধারণ ব্যক্তি কিন্তু ঠিক থাকতে পারছে না। বন্যা আসলে এমন একটি দুর্যোগ যেখানে আপনি পায়ের নিচে মাটি পাবেন না। একটা কোথাও আগুন যদি ধরে যায় তাহলে কিন্তু পায়ের নিচে মাটিটা থাকে, কিন্তু এই যে বন্যার সময় আপনি কোথাও একটু মাটি পাবেন না। একটা সমতল জায়গা খুঁজবেন, সেটা পাওয়া খুবই দুষ্কর। একটা ভিডিওতে দেখলাম, ভিডিওটি খুব ভাইরাল হয়েছে, যে একজন মারা গিয়েছেন, তাকে নৌকায় করে এদিকে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে একটু সমতল জায়গার খোঁজে, যেখানে নিয়ে গিয়ে তাকে দাফন করানো হবে। কিন্তু সেই সমতল জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে পানি ওঠেনি। দেখা যাচ্ছে সেখানে গিয়ে তাকে দাফন করানো হবে, কিন্তু সেই জায়গাটাই খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ সব জায়গাতে পানি। তার পরিবারের কাছে এর থেকে কষ্টের আর কি কিছু হতে পারে? একবার চিন্তা করুন তো, সেই পরিবার তো আমার পরিবারেও হতে পারত। তখন আমাদের মনের মধ্যে ঠিক কী ঝড়টা বয়ে যেত, একবার শুধু চিন্তা করে দেখুন। তাদের ঠিক কীরকম যে লাগছে, আসলে আমরা এখানে বাসায় বসে আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমরা খুব আরামে আছি, বাসায় কিন্তু কারেন্ট আছে, নেট আছে, তারপর কিন্তু আমরা রান্না করে খাওয়া দাওয়া করছি, এসব কিন্তু সবই কিন্তু চলছে। আমরা কিন্তু এত কষ্ট কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, মনে একটু খারাপ লাগছে, এটা একটা ঠিক, তো তাছাড়া আমরা কিন্তু তাদের কষ্ট কিছুই ফিল করতে পারছি না। আর এই জন্যই শুধু আল্লাহর কাছে ডাকছি যেন আল্লাহ সব কিছু ঠিক করে দেয়, যেন সবার মনে স্বস্তি আসে, সবাই যেন ঠিক আগের মতো ভালোভাবে থাকতে পারে। বন্যা কবলিত এলাকাতে যেমন প্রশাসনিক দিক থেকে ঠিক যেরকম সুযোগ সুবিধা, সাহায্য সহযোগিতা কিন্তু পাঠানো হচ্ছে, ঠিক তার বাহিরেও কিন্তু অনেক স্বেচ্ছাসেবী আছে বা বিভিন্ন সংস্থা থেকে কিন্তু অনেক সাহায্য পাওয়া যাচ্ছে। আসলে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আশা রাখছি সবার সাহায্য সহযোগিতাতে আবার দেশটি ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা সেই দোয়াই করি। তো যাই হোক, এখন আবার যে দুপুরে রান্না শুরু করে দিয়েছিলাম, তো আসলে ফ্রিজে বাটা মাছ ছিল, আর এই মাছটা খেতে কিন্তু আমার ভীষণ পছন্দের। তো আমি একটু ভুনা করে নিচ্ছি, একটু একটু ঝোল ঝোল রাখবো। এটা খেতে আরহামের বাবাও অনেক বেশি পছন্দ করে। তো এটা রান্না করতে করতে কিন্তু আরহাম এসে খুব জ্বালাচ্ছিল, আর ও একাই খেলছিল তখন। আর আজকের দিনটা এত বেশি মেঘলা ছিল,
দিনের বেলাতেও মনে হচ্ছিল যে একদম রাত হয়ে গিয়েছে, চারিদিকে কেমন একটা অন্ধকার অন্ধকার। তো তারপর কিন্তু আমি আরহামের সঙ্গে এসে একটু খেলাধুলো করলাম। ততক্ষণে আরহামের বাবা অবশ্য নামাজে গিয়েছিল, এই জন্য ও এখন একাই বসে খেলছে। তার আগে কিন্তু বাবার সঙ্গেই খেলছিল। বিভিন্ন রকমের গাড়ি কিন্তু তার ভীষণ পছন্দের। কেন যেন ওর অন্য কোনো কিছুর উপরে নেশা নেই, শুধু গাড়িটা নিয়েই পাগল হয়ে যায়। যেই গাড়িটাই দেখবে বলবে এটা তো আমার নেই, এটা তো আমার লাগবে। তো আসলে আমি খুব বেশি কিছু ওকে কিনে দেই না, যতটুকু দরকার ততটুকুই দেই। তো যেটা এটা সেটা নিয়ে কিন্তু খেলাধুলো করছে, আবার দেখা যাচ্ছে যে খুব জ্বালাতনও করছিল। তো এর মধ্যে কিন্তু আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, আর ওর বাবা এসেছিল। তারপর কিন্তু আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম। ভেবেছিলাম আজকে বিকেলে একটু বাহিরে যাব, কিন্তু আসলে মনটাই ভালো নেই, আর যেহেতু বাহিরে বৃষ্টিও হচ্ছিল এজন্য আর বাহিরে যাওয়া হয়নি। তো তারপর কিন্তু সন্ধ্যার পর আমি ভাবলাম যে পরের দিন যেহেতু ওর বাবার অফিস আছে, তো তখন আমার রুটি বানানো ছিল না। আর সকালে উঠে রুটি বানানো আমার কাছে খুবই বিরক্তি লাগে, আর দেখা যাচ্ছে হঠাৎ করে যদি আমার উঠতে দেরি হয়ে যায় তখন কিন্তু খুব ঝামেলায় পড়তে হয়। আর এই জন্যই কিন্তু আমি রাতে রুটিটা বানিয়ে রাখি। দেখা যাচ্ছে একদিন যদি একটু বেশি করে রুটিটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমি 2 দিন খেতে পারি। এই জন্য আমি একদিন রুটি বানিয়ে 2 দিন খাই। আর এই প্রসেসটা আসলে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি দরকার হয়, কারণ বাসায় যেহেতু ছোটো বাচ্চা আছে, উঠে কিন্তু রান্নাবান্না করাটা খুবই সমস্যা হয়ে যায়। দেখা যাচ্ছে যে ও জ্বালাতন শুরু করে দেয়। আর এই জন্যই আমি একটু তাড়াতাড়ি করে রাতের কিন্তু আমি রুটিটা বানিয়ে রাখি। অনেক সময় কিন্তু আমি ভাজিটাও কিন্তু অর্ধেক করে রেখে দিই। দেখা যাচ্ছে যে পরের দিন যখন সকালে আমি ভাজিটা গরম করি তখন একটু বেশি করে গরম করলেই পুরোটা কুক হয়ে যায়। আসলে বাচ্চা থাকলে কিন্তু অনেক কিছু ট্রিক্স ফলো করেই কাজটা করতে হয়। আর আসলে শুধু বাচ্চার ক্ষেত্রে না, আমার আসলে সকালে রুটি বানাতে একদমই ভালো লাগে না, আর বিশেষ করে এই গরমের মধ্যে। তো এই জন্য আমি তাড়াতাড়ি করেই রান্নাটা করে রাখি রাতেই, এতে করে আমার বেশ সুবিধে হয়। আর ওই যে আগে বলেছিলাম যে যখন আমি বেশি তাড়াহুড়ো করি তখন আমার এটা দেখা যাচ্ছে যে রিফিল করতে হবে, অন্যটা রিফিল করতে হবে। তো আজকেও ঠিক তাই হয়েছে, দেখি যে আটার বক্সে আটা কিন্তু নেই। তো পরে আবার দেখা যাচ্ছে যে প্যাকেট থেকে আবার রিফিল করলাম ওটা, তারপর কিন্তু রুটি বানাচ্ছি। আর একটু তাড়াতাড়ি করছিলাম, ওদিকে আবার আরহাম অনেক বেশি জ্বালাচ্ছিল ওর বাবাকে। যেহেতু শুক্রবারের দিনটাই বাবা বাসায় থাকে, এই জন্য আমি ভাবি যে ওকে একটু রিল্যাক্স ফিল করানোর জন্য, কিন্তু ছেলে কিন্তু তা করতে দেয় না। ছেলে তখন বাবাকে অনেক বেশি জ্বালায়। তো আমি ভাবছিলাম যে দুজন মিলে খেলুক, আর এর মধ্যে আমি কাজটা তাড়াতাড়ি করে নেই। কাজ করছি ঠিকই, কিন্তু আসলে মনের সেই শান্তি নিয়ে কিন্তু কাজ করতে পারছি না। শুধু একটা কথাই মনে হচ্ছে যে বানবাসীরা কিভাবে কী অবস্থায় আছে, তারা তো আসলে কোনো কিছু খেতে পারছে না। একটা ভিডিওতে দেখলাম যে একটা মা সে বলছে যে তারা নাকি 3 দিন ভাত খায়নি, তার ছোট বাচ্চা ছিল পাশে। তো সে নাকি ক্ষুধার জ্বালায় বলছিল যে আমি ভাত খাবো মা, ভাত খাবো। তো এই কথাটা শোনার পর আমি কেন যেন আর ঠিক থাকতে পারছিলাম না যে আমারও তো একটি সন্তান আছে। তো সেই জায়গাটাতে যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম। তো এগুলা আসলে আর একদমই সহ্য করার মতো না। মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু এখন আমরা শুধু একটি দোয়া করতে পারি, যেন তিনি আমাদের সকলের উপর রহম করেন। আমরা যেন ধৈর্যশীল হই, ইনশাল্লাহ সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখন কাজ করছি এর মধ্যে কিন্তু নিচে কিন্তু আরহাম এসে হাজির। অনেকক্ষণও আমার কাছে আসেনি, তো হঠাৎ করে দেখি চলে এসেছে। তো আমি যখন কাজ করছিলাম এসে আমাকে বলছে ও নাকি আমাকে হেল্প করবে। তো ও অবশ্যই এটা করে, আমি দেখা যাচ্ছে যে কোনো কাজ করলে ও আমাকে এসে টুকিটাকি দিয়ে বা কিছু একটা করে হেল্প করে। এটাতে আমি ওকে আগ্রহ দেখাই যে আমাকে এটা করে দাও, ওটা করে দাও। এতে করে কিন্তু বাচ্চাদের বেশ ভালো একটা বিকাশ ঘটে। আর এই যে দেখুন, সে কিন্তু আমাকে এই যে আগিয়ে দিচ্ছে যে এটা তুমি লক করে দাও। তো আসলে এরকম টুকিটাকি কাজ দেবেন যে এটা করো, সাথে সাথে যদি কিছু একটা করে তাহলে ওদেরও কিন্তু ভালো লাগে। তো এই জিনিসটা আসলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু করা উচিত। আমি কিন্তু আমার বাচ্চার সঙ্গে এরকম করি।
তো এই যে আমি কিন্তু এখন তাড়াতাড়ি করে রুটিটা বানিয়ে নিচ্ছিলাম। এখন একটু পরেই কিন্তু আরহাম এসে আমাকে বলছে মা পলোতা খাবে। সে নাকি পলোতা খাবে, মানে পরোটা আর কি। সে আধো আধো ভাষায় এসে বলছে ওই কথাটা, তো আমি খুব হাসছিলাম। তো এখন আমি আলাদা করে আবার পরোটার কাই করব, এটা কিন্তু এখন আমার এই কোনোভাবেই সম্ভব না গরমের মধ্যে। তো আরহাম যেহেতু ছোটো, অত কিছু বুঝবে না, তো আমি রুটির কাইটা দিয়েই বানিয়ে দেব। এই ক্ষেত্রে কিন্তু পরোটার যে আকার আকৃতি কোনোটাই কিন্তু আসেনি। আর যেহেতু রুটির কাইটা অনেক বেশি নরম হয়, আর এই জন্য কিন্তু পরোটাও অনেক বেশি নরম হবে। দেখা যাচ্ছে যে আমি যখন ওটা করেছি আমি উল্টোতেই পারছিলাম না, খুব বেশি নরম হয়ে গিয়েছিল। তো সেটা আসলে কোনো ব্যাপার না, আমরা নিজেরাই তো খাচ্ছি। এই যে চা দিয়ে পরোটা খাওয়া, এই ব্যাপারটা কিন্তু আরহাম আমার কাছ থেকেই শিখেছে। আমার কিন্তু প্রতিদিন সকালে এই 1 কাপ চা আর একটা পরোটা না হলে কিন্তু হয় না। তবে পরোটাটা আমি খুবই কম তেলে ভাজি। আমার সঙ্গে খেতে খেতে আরহামও কিন্তু এই ব্যাপারটা খুব এনজয় করে। ও কিন্তু চা দিয়ে পরোটা এটা খেতে খুবই পছন্দ করে। তো এই যে আমি ঘিজিবিজি করে বানাচ্ছিলাম, আর আরহাম কিন্তু পাশেই দাঁড়িয়ে ছিল। ও দেখছিল আর খুব খুশি হচ্ছিল, আর বারবার বলছিল যে চা কোথায়। ও চা খুঁজছিল। তো ওকে যখন বলছিলাম যে আমি আগে বানিয়ে নিই পরোটা, তারপর আমি চাটা বসাবো, তো তার কিন্তু কোনোভাবেই সে সবুর হচ্ছিল না। তার খুব তাড়াতাড়ি লাগবে। যেটা যখন বলে সেটা মনে হয় যে তার 1 মিনিটের মধ্যেই সেটা লাগবে। তো যাই হোক, এখন ওকে আমি বাবার কাছে পাঠিয়ে দিয়েছি, আর তারপর কিন্তু এই যে পরোটাটা ভেজে নেব। আর রুটি বানানোর সময় চুলার চারপাশটা এত বেশি নোংরা হয়, যেই আটাগুলো পড়ে ওই আটাগুলো কিন্তু আমি ওই জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করে নেই, আর নয়তো কিন্তু পরে ওগুলো উঠতে চায় না, আর দেখতেও ভীষণ বাজে দেখায়। তো এই জন্য আমি হচ্ছে এখন একটু ওটা মুছে তারপর কিন্তু আমি বসিয়ে দিয়েছি পরোটা। আর এদিকে যেহেতু বানানো শেষ সব কিছু, এই জন্য তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিচ্ছি। ওদিকে পরোটাটা হতে থাকুক, আর এদিকে আমার গোছগাছও করা হয়ে যাবে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আরহাম পাশে গাড়ি নিয়ে খেলা করছিল, তো এই জন্য কিন্তু অনেক রকমের শব্দ পাচ্ছেন আপনারা হয়তোবা। তো প্লিজ সেই বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন, আর আশা করছি এসব বিষয় নিয়ে আপনারা কিছু মনে করবেন না। আজ কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু ভুলেই গিয়েছি একটি কথা বলতে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু অংশও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। এতে করে আমি যখনই আমার নতুন কোনো ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, এবং আপনি সেটি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। এই জাতীয় লাইফস্টাইল ব্লগ যদি আপনি আরও দেখতে চান তাহলে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে এরকম আরও অনেক ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে আমি কিন্তু 2টা পরোটা ভেজে নিয়েছি, আর যেহেতু আজকে ফ্রাই প্যানে ভেজেছি আসলে ওইটাতে তরকারি রান্না ছিল, তো ওটা যখন নামিয়ে আমি এটা আবার চুলায় দিয়েছিলাম, তো এই জন্য কিন্তু একটু হলুদ হয়েছে দেখতে, তবে খেতে কিন্তু মজা হয়েছিল। আর এই যে আরহামের বাবা এখানে কিছু টোস্ট এনেছিল, যদিও বা আমি ওকে বারবার নিষেধ করি যে টোস্ট আনতে হবে না, কারণ আরহাম যখনই এই টোস্ট বাসায় আনা হয় তখনই কিন্তু ও শুধু এই টোস্টই খেয়ে যায়। আর এই জন্য দেখুন কত অল্প এনেছে, তাতেও কিন্তু হবে না, এটা কিন্তু 1 দিন বা 2 দিনেই এটা শেষ হয়ে যাবে। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি থেকে একদম দূরে রাখা উচিত, কিন্তু আমি আমার ছেলেকে কোনোভাবেই এই টোস্ট থেকে দূরে রাখতে পারি না, আর ওর বাবাকে গিয়ে নিজেই বলবে যে তুমি এটা নিয়ে আসো। বিস্কিট কিন্তু বাচ্চাদের ক্ষুধা নষ্ট করে, এই জন্য আসলে ওদেরকে বিস্কিটটা একদম দেওয়াই উচিত না, কিন্তু কি করব, পেরে উঠি না, তাও দিয়ে দেই। তো এই যে চা পরোটা দুটোই কিন্তু নিয়ে নিয়েছি, আর এটা এখন খেয়ে নেব। তো আজকের ভিডিওটি আসলে এই পর্যন্তই রাখি, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই খোদা হাফেজ, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।